আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কুইজ বিভাজন বা সেল ডিভিশন নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথমে বলে নিতে যাচ্ছি এই ক্লাসটা কাজের জন্য মোটামুটি একটা ওভারভিউ দিতে চেষ্টা করব। এত ডিপলি যাব না। তোমরা অনেকেই হয়তো কলেজের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টারে আছো বা অনেকে হয়তো হোম টিউটর রেখেছো, বাট আমি এখানে জাস্ট মেন বই যে ক্রুশাল লাইন ওর ওয়ার্ডস আছে সেগুলো জাস্ট একটু হাইলাইট করেছি। নেমোনিক্স বা ট্রিক্স যাই বলো অ্যাপ্লাই করার চেষ্টা করেছি আমি। উন্মেষ, তারপর হচ্ছে তোমার রেটিনা, হ্যাঁ আরটিডিএস, এই তিনটার স্টুডেন্ট ছিলাম আমি একসময়। সো এই হিসেবে বিভিন্ন ভাইয়াদের ট্রিক্স যেগুলো আমার মনে রাখতে খুব হেল্পফুল হতো সেগুলো আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, এবং এর মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের এসএসসি বলো এবং যে কোনো জায়গাতে এডমিশন দাও এটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো লেটস জাম্প ইনটু দ্য টপিক। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সো এখানে আমরা কুচবিহার সম্পর্কে জানবো। দেখো দেখো প্রথমে এখানে কি আছে যে ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে, এই সালটা এখানে ইম্পর্টেন্ট না। সামুদ্রিক স্যালামান্ডার, এটা মনে রাখবা। সামুদ্রিক স্যালামান্ডার, এটার বৈজ্ঞানিক নামটা একটু ইম্পর্টেন্ট। যদিও বৈজ্ঞানিক নামটা তোমার মেট অ্যাডমিশন টেস্টে আসে না, বাট ভার্সিটি বলো বা এইচএসসিতে আসতে পারে এমসিকিউতে। সো এখানে দুইভাবে কোয়েশনটা আসতে পারে যে প্রথম কোষ বিভাজন কে লক্ষ্য করেন, সেটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। বা অনেক সময় এভাবে আসতে পারে যে ভাইভাবে কোয়েশন আসতে পারে যে ওয়াল্টার ফ্লেমিং কোথায় প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, সেটা হচ্ছে সামরিক স্যালামান্ডার বা ট্রাইটারাস মেকুলোজা। তারপর কি আছে দেখো, কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটাকে বলছে রুলফ ভিরসাও। এই যে একটা মতবাদ, এটা আসলে চাইলে একটু দেখতে পারো, বেশি একটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি একটা গ্রিন মার্ক করে দিয়েছি। রুলফ ভিরসাও কি করছে, যে কোষ থেকে কোষ সৃষ্টি, এটা কে বলছে, রুলফ ভিরসাও। আবার সামনে তুমি যখন অনুজীব চ্যাপ্টার পাবা সেখানে পাবা ভাইরাসই, এটাকে বলছে, কে বলছে সেটা কমেন্ট সেকশনে জেনে দাও। সো এখানে দেখো যে প্রতিটি জীবে একটা নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম থাকে, ইউনিক ক্রোমোজোম থাকে, এবং সেটা হচ্ছে কি, মানুষের ইউনিক ক্রোমোজোম কয়টি, 23টি। যদি বলে ইউনিক ক্রোমোজোম কয়টি, তাহলে কি 23টি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আজকে হয়তো বা তুমি মনে রাখতে পারতেছো, কারণ আমি বলছি তাই। কয়েকদিন পরে নাও মনে রাখতে পারে। সেটা মনে রাখবা যে ইউনিক ক্রোমোজোম যদি বলে এতটুকু হাইলাইট করবা। যদি বলে তাহলে কি হবে, সেটা 23টি ক্রোমোজোম। আর ফলের মাঝে থাকে কয়টি, 4টি। এটা বেশি ইম্পর্টেন্ট না, দেখে রাখতে পারো। তারপর দেখো কি আছে, আমি জাস্ট হাইলাইটগুলো, যেগুলো আমি হাইলাইট করে রেখেছি সেগুলো মূলত আমি এখানে একটু বলার চেষ্টা করব। আর এর ভিতরে যা আছে তুমি কি করবা, যে আমি ভিডিও একদম শেষ হওয়ার পরে আবার তুমি বইটা রিডিং দেবা, বিষয়টা এমন না। তুমি কি করবা, আমি যখন একটা একটা পেজ যখন পড়ে শেষ করব, তুমি সাথে সাথে ভিডিওটা পজ করবা এবং এই টোটাল পেজটাই একবার একটা রিডিং দেওয়ার চেষ্টা করবা। তাহলে কি হবে, যেমন তোমার একটানা স্ক্রিনের দিকে তাকালে অনেকের হয়তো প্রবলেম হয়, এই সমস্যাটা থাকবে না। একটা চোখের একটা রেস্ট হবে। আর একটা হচ্ছে যে তোমার আহ, আহ, আমার মতো যারা আলসিয়া, তুমি এখন হয়তো বা অনেক মুডের মধ্যে আছো পড়াশোনা করার, কিন্তু পড়ে নাও থাকতে পারো। হুম। সো এখনই সাথে সাথে পড়াশোনাটা শেষ করে ফেলবা। তারপর যে কি আছে, যে মানুষের ডিপ্লয়েড জীব বলা হয়, মানুষকে ডিপ্লয়েড জীব বলা হয়, এটা এটা আমরা সবাই জানি, তো এটা হাইলাইট করছি না। তো এন স্ট্যান্ড ফর দ্য নাম্বার অফ দ্য ইউনিক ক্রোমোজোম। আমরা কি জানি মানব দেহে ক্রোমোজোম সংখ্যা কয়টা, 23 জোড়া বা 46টি, রাইট? তাহলে বলো তো হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন, এন যদি হয় এন এর মান কত হবে, 23। সো হিসেবে আমি বলতে পারি আমরা ইউনিক ক্রোমোজোম একটু আগে পড়েছি যে কি, ইউনিক ক্রোমোজোম হচ্ছে তোমার 23টি। তো এই হিসেবে বলা যায় যে এন সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা কত, 23টি। তারপর কি আছে, কোষ বিভাজন প্রকারভেদ। এটা আমরা ক্লাস 9-10 পড়েছি। সো কোষ বিভাজনের বিভিন্ন প্রকারভেদ আছে। প্রকারভেদ হচ্ছে তোমার তিনটা বেসিক্যালি, হেমাটোসিস, মাইটোসিস এবং হচ্ছে মায়োসিস। অনেকে এটাকে মিওসিস বলে, যেমন তোমরা 9-10 হতে পড়েছো মিওসিস বলে। সেটা হচ্ছে কি তোমার অ্যামাইটোসিস, একটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস, মাইটোসিস, তারপর কি আছে মিওসিস। সো প্রত্যেকটার ইউনিক নাম আছে, এগুলো জাস্ট একটু দেখে নিবা। অনেক সময় আসে যে সমীকরণ কোষ বিভাজন কোনটি, সেটা হবে মাইটোসিস। রাসায়নিক কোষ বিভাজন কোনটি, সেটা হবে মায়োসিস। আর কোনো কিছু এখানে ইম্পর্টেন্ট না। তবে এখানে এরপরে যদি আমরা আসি এখন অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ যদি কোষ বিভাজন বলে, এটা এখান থেকে
এই যে বলছে না আগে কেন হাইলাইট করে নেই, এটা এখান থেকে হাইলাইট করবা, কারণ এটা চোখের মধ্যে বাঁচবে বেশি। প্রত্যক্ষ কোষ বিভাজন অনেক সময় অনেকের ক্ষেত্রে মনে হতে পারে মাইটোসিস, কিন্তু আসলে মাইটোসিস কি প্রত্যক্ষ কোষ বিভাজন, কারণ এখানে কোনো জটিল কোনো মাধ্যমিক পর্যায় নাই, সরাসরি বিভাজিত হয়ে যায়। তো দুটি এখানে আর দেখো হাইলাইট করে কি আছে, কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটো প্রত্যক্ষ কোষের সৃষ্টি করলে তখন তাকে কি বলা হয়, এমাটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, এটা আমরা আশা করি পারবো। তারপর কি আছে এখানে, যে খাতের মধ্যে মূলত এমাটোসিস কোষ বিভাজন হয়, সেটা হচ্ছে তোমার ইস্ট এমিবা। এটা একটু ইম্পর্টেন্ট, এটা যদি ক্লাস 19-এ ছিল। ইস্ট এমিবা আর কি, ইস্ট এমিবা এগুলো তো হয় এককোষী জীবে, কারণ আদিকোষী না, এটা মাথায় রাখবা। এটার মধ্যে একটু অনেকে গুলাই ফেলে, আমি এটা ক্লিয়ার করতেছি। ইস্ট এমিবা এগুলো হচ্ছে এককোষী জীব, আর আদিকোষী হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সাধারণত কি হয়, দ্বিবিভাজন প্রক্রিয়া, এক্স্যাক্টলি দ্বিবিভাজন প্রক্রিয়া, গট ইট? দ্বিবিভাজন প্রক্রিয়া আর হেমাটোসিস দুইটা কিন্তু ভিন্ন জিনিস। যদিও বলছে দ্বিবিভাজন প্রক্রিয়া কতটা কি হেমাটোসিসের মতো, মানে কতকটা হেমাটোসিসের মতো, মানে মোটামুটি হেমাটোসিসের কাছাকাছি, কিন্তু হেমাটোসিস না। সো এটা মাথায় রাখবা, যদি অপশনের মধ্যে তোমার দ্বিভাজন থাকে, ব্যাকটেরিয়ার কোষ বিভাজন দ্বিভাজন অপশনের মধ্যে থাকে, তাহলে দ্বিভাজন এক্সাক্ট কারেক্ট আনসার হবে। কিন্তু যদি দেখো অপশনের মধ্যে তোমার দ্বিভাজন নাই, তখন তুমি হেমাটোসিস আনসার করবা। বোঝা গেছে? কিন্তু আমি মনে করি যে দ্বিভাজন এটা থাকবেই, কারণ দেখো আমরা কি বলছি, কোষ বিভাজন হচ্ছে তিনটা, তো মাইটোসিস, হেমাটোসিস, হ্যাঁ, এবং মেয়োসিস থাকবে। আরেকটা কোথা থেকে বের করবে, সেটা হবে তোমার দ্বিভাজন প্রক্রিয়া। বুঝতে পারছো? তো এটা থাকার সম্ভাবনা অনেক বেশি। আর এখানে একটা জিনিস ক্লিয়ার করি, দেখবা যে কোনো জায়গাতে, এখানে আগে বলছে আর হয়তো বা কখনো বলবো না, যে কোনো জায়গাতেই তুমি যদি দেখো চারটা অপশন বানানোর মতো কোনো কিছু আছে, তুমি দেখতে পারতেছো, মনে রাখবা, কারোর জন্য অপেক্ষা করার দরকার নেই যে কোন ভাইয়া কি বললো, এটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, মনে করবো এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, কারণ এগুলো থেকে একদম খুব ইজিলি কোয়েশ্চেন বানানো যায়। বুঝতে পারছো? আচ্ছা, তারপর এখানে আর কিছু পড়ার নাই। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়, সমীকরণিক কোষ বিভাজন, কারণ এটা তো আমরা জানি সবাই, ক্লাস 19-এর পড়াশোনা, এখানে আর ডিপলি আলোচনা করছি না। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যে হেমাটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন আমরা পড়ছি না, সেখানে খাদের ক্ষেত্রে হয়, এটা কিভাবে মনে রাখবা? যদি অনেকভাবে মনে রাখে, আমি মনে করি না এটার জন্য একটা কি নেমোনিক দরকার। তারপরও যার অনেকে আছে নেমোনিক লাভার, তাদের জন্য একটা নেমোনিক দেওয়া যায়, APEF। সো এখানে এ দিয়ে কি, এতে হচ্ছে কি এমিবা, তারপর হচ্ছে পিতে কি, পিতে হচ্ছে তোমার প্রোক্যারিওটিক, তারপর হচ্ছে কি ইস্ট আছে, এই যে ইতে হচ্ছে কি ইস্ট, গট ইট? সো এই তিনটা জিনিস মাথায় রাখতে পারো। আর তোমার এতে হচ্ছে কি এমিবা। একটা গেম খেলতে পারে, কি বলতে পারে জানো, বলবে যে তোমার প্রকৃত এক্কুশি প্রকৃত এক্কুশে জীবে নিচের কোন বিভাজনটি ঘটে? বুঝতে পারছো কি বলছি? প্রকৃত এক্কুশে কোষ, প্রকৃত এক্কুশে জীবে কি ধরনের বিভাজন হয়, সেটা হচ্ছে এমাইটোসিস। এটা একটু লিখে রাখতে পারো, কারণ আমি চাই না তোমরা আবার অ্যাডমিশনের জন্য আবার আলাদা এক্সট্রা করে গিয়ে এগুলো আবার মাথার মধ্যে মানে উলটপালট করে ফেলো। এটা এখন থেকে এগুলো ক্লিয়ার করা ভালো, হ্যাঁ? যে প্রকৃত মানে হচ্ছে ইউক্যারিওটিক, আমি এখানে ইংলিশে লিখতেছি, কারণ ইউক্যারিওটিক অনেক সময় আসে, ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। যেমন আমরা কি ইয়ো পোলাপান, তাই না? প্রকৃত, তাই না? প্রকৃত। এখন আধুনিক পোলাপানকে কি বলা হয়, ইয়ো পোলাপান। মানে আদি, গট ইট? ইউক্যারিওটিক এক্কুশি, এটা মনে রাখবা, ইউক্যারিওটিক এক্কুশি। আর এই যে আরেকটা জিনিস, এখানে দ্বিভাজন আছে না, এই দ্বিভাজন একটা ইংলিশ টার্ম আছে, অনেক সময় আসে এটা, বাইনারি ফিশন। আগে কিন্তু বলেছি যে আমি যেখানে শুধুমাত্র লাইন বাই লাইন পড়াবো, বিষয়টা এমন না, এখানে তোমার কোনগুলা আসতে পারে, কোনগুলো এখানে তোমার জানা জরুরি, এবং শুধুমাত্র যে সিকিউ ওয়াইজ, এমসিকিউ ওয়াইজ পড়াশোনা করো, বিষয়টা এমন না, যেন তুমি একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারো, একটা লিঙ্ক করে যেন পড়তে পারো, সেটাই হচ্ছে গিয়ে আমার এই ক্লাসটার মূল লক্ষ্য বলতে পারো। কারণ একটা স্টুডেন্ট যদি তার পড়াশোনাটাকে লিঙ্ক না করে পড়তে পারে, তখন আলটিমেটলি আসলে এমসিকিউ যখন হলের মধ্যে আনসার করবে এক্সাম হলে, অনেকের আছে ভয়ঙ্কর লাগবে বলে মুখস্থবিদ্যা। সো এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল।
সো রিয়েলিটি মেনে আমাদেরকে চলতে হবে, এখানে এক্সেপশন আনা যাবে না। অনেকে আসছে এক্সট্রাঅর্ডিনারি, তার কথা বাদ দিয়ে আমাদেরকে চলতে হবে। বুঝতে পারছো? তুমি যদি এক্সট্রাঅর্ডিনারি দেখো আলহামদুলিল্লাহ, না হলে থাকলে তোমার জন্য মূলত এই প্রসেসটা। ওকে, তুমি যখন অ্যাডমিশন লিখে যাবা তখন দেখবা এতে তো হিউজ পড়াশোনা, বায়োলজি, কেমিস্ট্রি, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বুঝতে পারতেছো জিনিসটা? তো এতগুলো পড়া, হ্যাঁ, যখন তুমি 3 মাসের ভিতরে বা 3.5 মাসের মধ্যে খাবার দিতে যখন যাবা তখন তুমি হিমশিম খেতে হবে। বুঝতে পারতেছো? এরকম যেন না হয়। এখন থেকেই এই জিনিসগুলো মাথায় রেখে না সামনে আগাও, অনেক কাজে দেবে ইনশাল্লাহ। মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, এখানে যদি আমরা একটু দেখি যে প্রকৃত কোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো কি মাইটোসিস, এবং নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এখানে জাস্ট একটু মার্ক করবা যে প্রকৃত কোষ এই জীবদেহে গঠনের কোষ বিভাজন মাইটোসিস, এটা আমরা সবাই জানি। তবে এই যে কেরিওকাইনেসিস, এটা যদি ছোটবেলার পড়াশোনা, কেরিওকাইনেসিস হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন, আর হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন যেটা, সেটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস। এই দুটো টার্ম জাস্ট মাথায় রাখবা, এটা যদি 9-10-এর পড়াশোনা। তো নিউক্লিয়াসের এর বিভাজন প্রথমত দেখতে পান কে? বিজ্ঞানী শ্লেকার, এবং নাম দেন কি কেরিওকাইনেসিস। এটা নটস ইম্পর্টেন্ট। দেন দেখো কি আছে, ওয়াল্টার ফ্লেমিং, এই যে একজন বিজ্ঞানী, অনেক বেশি কমন, এটা মাথায় রাখবা। যদিও হয়তো আমি এই যে ক্লাস শেষে সবগুলো বিজ্ঞানীর একসাথে আমি লিখে দিব ইনশাল্লাহ, একটা একটু দেখে নিও। আর এখন এভাবে আমি বলতে হবে, কারণ এটা তা না হলে এখনো যদি সবকিছু একসাথে বলে ফেলি তখন তুমি এটা কানেক্ট করতে পারবে না, সবকিছু মাথার উপরে দিয়ে যাবে। তো ওয়াল্টার ফ্লেমিং এই প্রকার কোষ বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। তাহলে মাইটোসিস নামকরণ করেন কে? এভাবে বলতে পারো, মাইটোসিস নামকরণ করেন ওয়াল্টার ফ্লেমিং। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। সেখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, এটা জাস্ট মনে রাখবা। দেন দেখো কি আছে, মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস প্রাণী উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে। এটা আমরা সবাই জানি। যেমন উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখা শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। জীবদের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ারই ফল। জননাঙ্গের গঠন এবং বৃদ্ধিও কি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। এখান থেকে মানে মাইটোসিস বিভাজন কোথায় হয়, এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মাইটোসিস বিভাজন কোথায় ঘটে না, হয় না কোথায়? নিউরন, পেশিকোষ, স্পার্ম আর হচ্ছে অভাম। এই যে দেখে মনে হতে পারে অনেকে হয়তো বা জিম টিম করে, হ্যাঁ, পেশিকে হয়, অনেকের ফুলে যায়, হ্যাঁ, পেশি বিল্ড আপ হয়, কিন্তু এখানে কি পেশি কোষের কোনো বিভাজন হয়? মূলত এখানে পেশি কোষের কোনো বিভাজন হয় না, জাস্ট ওটা একটু ফুলে যায়, একটু স্ট্রং হয়। এটা মাথায় রাখবা, কারণ এটা থেকে অনেক কোয়েশন আসে। মাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিস বৈশিষ্ট্য আর কি হবে, এগুলো তোমার মোটামুটি জানা। যে এই প্রক্রিয়ার প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। হুম, তারপর কি আছে, প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। কাজেই দুটি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। বুঝতে পারছো? অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোজোমগুলোর প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের নিউক্লিয়াসে যায়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। এখানে কিছু বোঝার আছে, বলো তো? সো এখানে বেশি একটা ইম্পর্টেন্স দেওয়ার কিছু নাই, কারণ এখান থেকে কোনো কোয়েশন আসে নাই ইদানিং। যদিও বোর্ড কোয়েশন আছে কিনা একটু দেখে নিও। সব জায়গাতে তুমি সিকিউ সলভ করা অনেক স্ট্র্যাটেজি পাবা, অনেক ওয়ে পাবা, বাট মেন বই নিজে নিজে যে পড়বা ওইটার এবিলিটি আসলে সবার থাকে না। তখন আমরা অনেকেই মেন বই পড়তে একটা বদ অভ্যাস করে ফেলি। এই জন্য মূলত আমার এই ক্লাসটা করানো। তো কোষ সৃষ্টি এর, দেখো এখানে কি আছে যে আমরা এখন পড়বো কোষচক্র বা ইন্টারফেস। এটা যেমন এইচএসসি, এটা নট অলসো এইচএসসি, বাট অলসো ইটস ইম্পর্টেন্ট টু এডমিশন বলো, সব ক্ষেত্রে। এখান থেকে অনেক পার্সেন্টেজের বিষয় আছে, এগুলো আসলে পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। মানে এতবার পড়া হবে এটা তুমি নিজে কল্পনা করতে পারবে না, কারণ এগুলো তো ফার্স্টের দিকে চ্যাপ্টার, তো এই জন্য। সো এটা স্বাভাবিকভাবেই আমরা যারা বই পড়ি দেখা যায় যে বইয়ের প্রথম কয়েকটা চ্যাপ্টার আমাদের অনেক ভালোভাবে আমরা মানে জানা থাকে। এই জন্য একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারো।
তুমি যখন রিভিশন পেজে যাবা, শেষের বইয়ের যে শেষের যে চ্যাপ্টার আছে ওইটার মধ্যে তখন মুভ করবা, এভাবে মূলত আঁকাবা। তখন কি হবে, একটা ভালো একটা কম্বিনেশন হবে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখা যাবে তুমি সমান সময় দিচ্ছ। তো সময়ের যে যে কোয়ালিটি, এটা কিন্তু বজায় রাখতে হবে। তারপর কি আছে, কুসৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কি বলা হয়, কুশচক্র। এটা নটস ইম্পর্টেন্ট, জাস্ট একটু দেখে রাখতে পারো। কুসৃষ্টি, বৃদ্ধি, পরবর্তীতে বিভাজন। তো প্রথম তো কুসৃষ্টি হবে, তারপরে বৃদ্ধি হতে হবে। কারণ বৃদ্ধি হয়ে গেছে, তো আর কি বৃদ্ধি হওয়ার প্রয়োজন আছে? তখন কি হবে, ভাই আমি অনেক কোটিপতি হয়ে গেছে, এখন আমি কি করবো, মানুষের মধ্যে একটু বিলীন করবো নিজেকে, আমাকে নিজেকে একটু বিভাজিত করে দিব। একটু বিভাজন করলো, হ্যাঁ। তারপর দেখো কি আছে, হাওয়ার্ড প্যাল্ক এই কোষ চক্রের প্রস্তাব করেন। এটা একটু ইম্পর্টেন্ট আছে। তো কোষ চক্রকে প্রস্তাব করেন হাওয়ার্ডও কি, প্যাল্ক। জাস্ট এতটুকু হাইলাইট করবা, হ্যাঁ। এত বেশি দেখবা এখানে লাইন বাই লাইন হাইলাইট করে দেওয়া আছে, এত হাইলাইট করার দরকার নাই। কারণ জীবনে এত হাইলাইট করবা, তখন অনেকে দেখছি আমি যে কয়েক এক লাইনের মধ্যে অনেকগুলো কালার। কেন ভাই বলে, এসএসসি শুরুতে একবার কালারিং করছি, আবার এইচএসসি যখন চলে আসছে, তো এর কয়েক মাস আগে যখন আবার রিভিশন পেজে গেছি, তখন দেখছি ভাই সবাই আমি পারি, সব কালার দেখানো লাইনের দোকান নাকি দরকার কি, তখন আবার দেখাইছি, তখন আবার অ্যাডমিশন দেয়, তখন আবার দেখাই, এই যেভাবে দেখানোর মধ্যে দিয়ে যায়। হুম। সো একটু বুঝে শুনে এখন থেকে দেখাবা, একদম দেখাইয়া বইটাকে একদম বিশ্রে বানিয়ে ফেলো না। দেখো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন বা 10^14 টি কোষ থাকে। এটা নটস ইম্পর্টেন্ট। তো কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, যেমন ভ্রূণ কোষ, মূল ও খান্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। তো কিছু কোষ আছে প্রয়োজন উদ্দীপনা পেলে বিভাজিত হতে পারে, আবার অনেক কোষ আছে কখনো বিভক্ত হয় না। আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষসমূহ, এই যে দেখছো, এগুলো আবার দিয়ে দিছে। তাহলে আমরা ইম্পর্টেন্ট যে টপিক, ওইটা আমরা অলরেডি দুবার পড়ে ফেললাম। এভাবে কিন্তু সামনে এগোতে হবে, হ্যাঁ। যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা 2বার কেন, 10বার পড়বো। কিন্তু যেগুলো ভাই ইম্পর্টেন্ট না, ওইটা কেন 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 বারবার আমার পরে পরে মাথাটা নষ্ট করবো। এটা দেখো, তোমার ডেন্টাল 21 বাইশে একবার কোয়েশন আসছিল এখান থেকে, একটু হাইলাইট করা আছে কোন জায়গা থেকে কখন কোয়েশন আসছে, দেখে নিও, আমি বারবার বলবো না কিন্তু, হ্যাঁ। তো কোষচক্র দুটি প্রধান ধাপে বিভক্ত, যথা কোষের বিভাজনের অবস্থাকে বলা হয় কি, অ্যাম্পেজ বা মাইটোসিস। একটা কথা আছে বাংলায় যে যে ছবি, এটা আমার হচ্ছে মোটামুটি আমার কয়েকজন ভাই এরকম বলতো, যে ছবি দেখতে জানে না সে জ্বরের আর্তনাদ শুনবে। এই জ্বরের আর্তনাদ বলতে ওই পরীক্ষার সময় এই আর্তনাদের কথা বলানো হয়েছে, বুঝতে পারছো? এক্সাম হলে তোমার কি পড়ছো না পড়ছো এটা অনেক সময় মনে থাকে না, কিন্তু তুমি যখন একটা চিত্র যখন পড়ো, তখন এটা একটা ফটো মেমোরি যে তৈরি হয়, এটা কিন্তু অনেক কাজে দেয় তোমার। আমরা এখান থেকে মূলত হাইলাইট করবো মাইটোসিস পর্যায়ে। এখানে কি আছে বলতো, 5 to 10%, এটা দেখানো দরকার নেই। আমরা মানে এটা আসে না, অনেক এটা আসে না বেশি একটা, আসবে G1 দশায় 30 to 40%। তারপর কি এস দশায় 30 to 50%। তারপর এখানে তোমার এই যে 10 to 20% হচ্ছে কি G2 পর্যায়ে, জি টু পেজ। আর এই যে বিভাজন পর্যায়ে, এটা হচ্ছে তোমার এম পেজ, এখানে হচ্ছে 5 to 10%। বাট তুমি এখানে কি করবা, এটা মনে রাখবা জাস্ট, ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়ে, যেটা এটা সময় এটা কত পার্সেন্টেজ, 90 to 95%। টোটাল হচ্ছে কি, এই যে তোমার G1, এস এবং হচ্ছে G2 দশা, এসবটা টোটাল মিলে হচ্ছে কি 90 to 95%। গট ইট, ওকে। এখান থেকে আর কোনো কোয়েশন আর আসার মতো কোনো ওয়ে নাই। বাট এখান থেকে কি আসবে দেখো, একটু আমরা যদি একটু দেখি কাকে কি বলা হয়, এম পেজ বা মাইটোসিস। দুটি এম পেজের মধ্যবর্তী বিভাজন অবস্থাকে কি বলা হয়, ইন্টারফেজ। বুঝতে পারছো? এখানে আর এক্সপ্লেনেশন করার দরকার নাই, এখানে তুমি জাস্ট একটু রিডিং যদি দাও, তখন তুমি নিজে বুঝতে পারবা। তো মাত্র 5 ভাগ ব্যয় হয় কোথায়, এম পেজে, বাকি 90 থেকে 95 ভাগ সময় ব্যয় হয় কোথায়, ইন্টারফেস অবস্থায়। গট ইট। তো একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যুগ। একটু হাইলাইট করে এটাকে সুন্দর করে, হ্যাঁ। সাইক্লিন সিডিকে, এটা হচ্ছে কি তোমার একটি জেনেটিক প্রোগ্রাম, একটা সাইক্লিন সিডি একটি জেনেটিক প্রোগ্রাম, সেটা কি করে, কোষচক্র নিয়ন্ত্রণ করে। তো কোষচক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে, সেটা সাইক্লিন সিডিকে। বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা দান করে, ওই যে দেখছো, বাহ্যিক উদ্দীপনা কারা দেয়, গ্রোথ ফ্যাক্টর। আর অভ্যন্তরীণ উদ্দীপনা সাইক্লিন সিডিকে। জাস্ট এতটুকু পরে, এখান থেকে বেশি পড়ার দরকার নেই। দেহের ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ বিভাজিত হওয়ার জন্য শ্বেত রক্তকণিকা একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়।
তো ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ কি হয়, বিভাজিত হওয়ার জন্য শ্বেত রক্তকণিকা একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়। বোন মেরুতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি তৈরি করে। এখানে একটা জিনিস দেখতে পারো, যদি এরকম কোনো কোয়েশন আসে নাই যে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে কে, সেটা হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা। বুঝছো? এটা জাস্ট একটু গ্রিন কালার দিব, হ্যাঁ। সো তারপর কি আছে, বোন মেরুতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে। এখানে কয়েকভাবে কোয়েশন আসতে পারে। বলবে যে এরিথ্রোপয়েটিন তৈরি করে কে, কিডনি বা বৃক্ক। এই যে বৃক্ক বলছে না, এটা মাথায় রেখে কিন্তু এরকমভাবে এই যে রিসেন্ট ইয়ার ইকুয়েশন আছে তোমার মেট টেস্টে, যকৃৎ, যকৃৎ কি বলা হয়, লিভার। এই যে একটু দেখে নাও, টুকটাক জিনিস আসে এগুলো। কিডনি বললে কি হবে সেটা, যদি বলে লিভার, সেটা কি যকৃৎ। মাথা থাকবে তো? তাহলে এখন বলো তো, একটা কোয়েশন আসতে পারে না, ডেফিনেটলি আসতে পারে, যে লোহিত রক্তকণিকার বৃদ্ধি কোথায় হয়? বোন মেরুতে। বোন মেরু মানে কি জানো? অস্থির লাল অস্থিমজ্জা, যেটা যেটা লাল অস্থিমজ্জা, সেটা হচ্ছে কি বোন মেরু। এটা আরেকটু সামনে জানবা যখন আমরা কি পড়বো, এই যে হাড্ডি গুড্ডি চ্যাপ্টার যখন পড়বো তখন। তো ইন্টারফেজ, এটা আমরা তো আগেই বললাম যে ইন্টারফেজ অবস্থা কি হয়, কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিভাগীয় নিউক্লিয়াস। ইন্টারফেজ অবস্থা থাকা নিউক্লিয়াসকে কি বলা হয়, বিভাগীয় নিউক্লিয়াস। এটা মনে রাখবা, জাস্ট জাস্ট এতটুকু হাইলাইট করবা, বেশি কিছু দরকার নেই। নেক্সট দেখো কি আছে, ইন্টারফেসকে সাধারণত তিনটি উপপর্যায়ে ভাগ করা হয়। কি কি? জি1, S0 দশা, এটা আমরা চিত্রের মাধ্যমে দেখছি। তারপর কি আছে, জীবন দশা, একটি কোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় জীবন উপপর্যায়ে। জীবনের প্রথমে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়, যা সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এর সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ার গতি ত্বরান্বিত নিয়ন্ত্রণ করে। তাহলে এখান থেকে পড়ার কি আছে, তাহলে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয় কোথায়, এই কোশ্চেনটা আসতে পারে জি1 দশায়, জাস্ট এতটুকু পড়বা। আর এই সিডিকে এর ফুল ফর্ম হচ্ছে তোমার কি, সাইক্লিন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা যদিও নট ইম্পর্ট্যান্ট। ওকে, দেন দেখো কি আছে, অন্যান্য প্রোটিন আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। আম, যে কোষটি তার বিভাজিত হবে না, তা 1 সপ্তাহ বা 1 বছর অর্থাৎ আমৃত্যু জীবন উপপর্যায়ে আবদ্ধ হয়ে যায়। মোট কোষ চক্রের 30 থেকে 40% সময় এই উপপর্যায়ে ব্যয় হয়। এত কিছু দরকার নেই, জাস্ট এটা দেখবে একটু। এটা আমি বলবো রেড মার্ক দিতে, যদি এখানে গ্রিন মার্ক দেওয়া আছে। আরএনএ ও ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি কোথায় হয়, সেটা হচ্ছে তোমার জীবন দশায়। তো এখানে একটা চার্ট দেওয়া আছে, এটা জাস্ট একটু বলবো, তুমি নিজে নিজে পড়ে নিও, কারণ এখানে আগে যা যা পড়া হয়েছে এগুলোর একটা ওভারভিউ দেওয়া আছে এখানে। সো এস পর্যায়ে হচ্ছে তোমার কি, রেপ্লিকেশন। ডিএনএ সূত্রে রেপ্লিকেশন হচ্ছে কি, কোথায় হয়, এস পর্যায়ে। এই উপপর্যায়ের প্রধান কাজ হলো নিউক্লিয়াসের ক্রোমোজোমস্থ ডিএনএ সূত্রে রেপ্লিকেশন। পরবর্তী উপপর্যায়ে প্রবেশের আগেই ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। এত কিছু দরকার না, just এটা মনে রাখবা যে ডিএনএ সূত্রের রেপ্লিকেশন হয় কোথায়, সেটা হচ্ছে এস পর্যায়ে। অডিট, ওকে। এ সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। এই উপপর্যায়ের সময় ব্যয় হয় মোট সময় 30 থেকে 50 ভাগ। একটা জিনিস যে ডিএনএ রেপ্লিকেশন, হিস্টোন প্রোটিন সংশ্লেষণ, এদের কোথায় হয়, এস পর্যায়ে। এই উপপর্যায়ের সময় ব্যয় হয় মোট সময় 30 থেকে 50 ভাগ। ডিএনএ সংশ্লেষণ ঘটে এস পর্যায়ে, এস দশায়। ডিএনএ সংশ্লেষণ ঘটে কোথায়, এস দশায়। ডিএনএ সংশ্লেষণ বা ডিএনএ রেপ্লিকেশন একই কথা মেনলি। সেটা মূলত নিউ এডেড, আগের বই ছিল না। হ্যাঁ, সেখানে দেখতে পারতেছো, যদি এখনো তোমাদের বই সব কিছু আছে। তো জি2 দশায় এটি হলো হচ্ছে তোমার এম ফেজে মাইটোসিস দশা প্রবেশ করার প্রস্তুতি পর্যায়। তো এই উপপর্যায়ের প্রধান কাজ হলো মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ, যা দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি হয়। আচ্ছা, এটা মনে রাখতে পারবে, মাইক্রোটিবিউলস গঠনকারী পদার্থ সংশ্লেষ কোথায় হয়, জি2 দশায়। আর তুমি যদি একটু জেনে থাকো যে মাইক্রোটিবিউলস মূলত কি হয়, স্পিন্ডল তন্তু তৈরি করে, এটা আমরা একটু পরেই পাবো যখন আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো যখন পড়বো তখন। তো জি2 থেকে মাইটোসিস এ প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এমপিএফ নামক প্রোটিনের প্রয়োজন পড়ে। কি বলা হয়েছে, জি2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এমপিএফ নামক প্রোটিনের প্রয়োজন পড়ে। এতটুকু মাথায় রাখবা, জি2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হয়। তাহলে জাস্ট কোয়েশ্চনটা ভাবে আসবে, এমপিএফ প্রোটিন কোথা তৈরি হয়, জি2 দশায়, এভাবে আসতে পারে। ওকে, তো কোষচক্রের নিয়ন্ত্রক আছে কয়েকটা, যেমন সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি।
স্বাভাবিকভাবে আছে কি আছে দেখো, এ বি সি নাই, আছে কি ডি এবং ই। গরিট এভাবে পড়তে পারো। তো সাইক্লিন ডি এগুলোর কাজটা একটু ইম্পর্টেন্ট। দেখো ডিটা কি, ডি হচ্ছে তোমার জি থেকে এস এবং এস থেকে জি পর্যায়ে নিয়ে যায়। কি নিয়ে যায়? কোষকে নিয়ে যায়। জি ওয়ান থেকে এস, এস থেকে হচ্ছে জি টু। একটু বোঝার জন্য এভাবে রাখতে পারো। ওকে। আর সাইক্লিন ই কি, ই হচ্ছে তোমার ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। কোষকে প্রস্তুত, এটা মনে রাখবা জাস্ট। এই দুইটাই এস পর্যায়ে। আর এটা কি করে? এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ত্বরান্বিত করে। এই ওয়ার্ডসগুলো হাইলাইট করবা। তারপর হচ্ছে কি সাইক্লিন বি, এটা কি করে? মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে। স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন হয় কোথায়? যদি আসে সেটা হবে সাইক্লিন বি। এখন বলো তো, এই যে ডি ই এ বি, এগুলো খেয়ে মনে রাখবো, কাজটা খেয়ে মনে রাখবো। ই মানে কি আমরা কি জানি? এক্সাম। আর এক্সাম হলের জন্য আমরা কি কি করি? প্রস্তুতি নেই। আর কোষেরও কি হয়? একটা প্রস্তুতি নিতে হয়। আচ্ছা, এখন সাইক্লিন এ, এ মানে কি? অ্যাক্টিভ। এখন বলতো, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ত্বরান্বিত। এই যে সক্রিয় মানে হচ্ছে মানেই তো অ্যাক্টিভ, তাই না? সো হ্যাঁ, মাথা রাখবা। ওকে। তারপর যদি দেখি, দেখো এটা নটস ইম্পর্টেন্ট। তো কোষ বিভাজনের প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির জন্য মাইক্রোটিউবুল সৃষ্টি হয়। বলতো মাইক্রোটিউবুল সৃষ্টি হয় কোন দশায়? ওকে, আশা করছি আনসারগুলো মনে মনে রিকল করতে পারতেছো। তারপর কি আছে? কোষচক্র জিটু ফেজ থেকে মাইটোসিস বা বিভাজন পর্যায়ে প্রবেশ করে। স্তন্যপায়ীদের কোষচক্র মাইটোটিক দশা 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়। এটা নটস ইম্পর্টেন্ট। দেখো বোটানি বলো, জুলজি বলো, যত চার্ট আছে সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বলি বা না বলি, এগুলো সব কিছু এক্সাম হলে যাওয়ার আগে অন্ততপক্ষে আর কিছু যদি রিভাইজ করতে না পারো, এগুলো রিভাইজ করে যাবা। কারণ এখানে তোমার ক মার্কের কোয়েশন হতে পারে, খ মার্কের জন্য খ এর জন্য কোয়েশন আসতে পারে। তারপর এখান থেকে অনেক এমসিকিউ খুব ইজিলি ক্রিয়েট করা যায়। বক্সের এগুলো আমি এখানে দেখাতেছি না কেন, কারণ আগে যে কথাগুলো বলছি এখানে মূলত জাস্ট একটু কনসাস করা হয়েছে। ওকে। তারপর আমরা এখন আসলাম মাইটোসিস। মাইটোসিসে মাইটোসিস আমরা কি বলছি যে কেরোকাইনেসিস এবং সাইটোকাইনেসিস বলতে দুইটা টার্ম আছে। কেরোকাইনেসিস মানে কি? সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস এর বিভাজন। জাস্ট এতটুকু মাথায় রাখবা। এখানে মতো নিউক্লিয়াসের বিভাজন নিয়েই মূলত এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো মূলত তোমার কি? প্রোফেজ যদি বলি আমরা, প্রোফেজের একটা নাম হচ্ছে বাংলা একটা টার্ম আছে, এটা মনে রাখতে পারো। প্রোফেজ বা আদ্য পর্যায়। প্রো মানে প্রাক, ফেজ মানে হচ্ছে পর্যায় বা দশা। ওকে। এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘ পর্যায়, এটা মনে রাখবা। সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এগুলো ক্লাস 9-10 পড়েছ। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। তবে নিউক্লিয়াস আকারে বড় সবচেয়ে কোথায়? সেটা হচ্ছে তোমার মাইটোসিস। তোমরা যদি কলেজে ল্যাবের মধ্যে কেউ মাইক্রোস্কোপ দিয়ে কখনো ইন্টারফেস দেখার কি বলে প্রোফেস, এটা দেখার সুযোগ হয়, স্যার অনেক সময় দেখান, তখন দেখবা স্যারা তো আর বলে দিবেন না যেটা প্রোফেস বা এটা কি। স্যারা বিভিন্ন কোষের স্যাম্পল দেখাবেন। সো ওইখানে যেটা হচ্ছে তোমার কি, তো দেখবা এই স্যাম্পলগুলোতে যেটা দেখবে একটু ঝাপসা এবং একটু বড় দেখা যাচ্ছে নিউক্লিয়াস, ওইটা মূলত প্রোফেজ। একদম ক্লিয়ারলি বোঝা যায় না, বাট ওইটাই প্রোফেজ। চোখ মুজে আনসারটা বলে ফেলবা। তারপর কি আছে? জল বিয়োজন বা ডিহাইড্রেশন আর জল যুজন কোথায় হবে বলতো? সেটা হচ্ছে তোমার টেলোফেজ দশায়। বুঝতে পারছো? প্রোফেজের বিপরীত, ক্রোমোজোমগুলো সংকুচিত হতে থাকে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমাগত খাটো মোটা হয়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্পষ্ট হতে হতে স্পষ্টতর ভাবে দৃষ্টিগোচর হয়। এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কর্তৃক কতক প্রোটিনের ফসফোরিলেশনের কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয় এবং কতক প্রোটিনের ফসফোরিলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। এই যে তোমার সিডিকে যেটু পর্যায়ে তৈরি হয়েছিল না, ওইটা আলটিমেটলি কি হয়? তোমার এমপিজি গিয়ে কাজ করে। কি করে? সিডিকে কর্তৃক কতক প্রোটিনের কি হয়? ফসফোরিলেশনের কারণে ক্রোমোজোম সংকোচন শুরু হয়। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমের ভিত্তিতে লম্বালম্বিভাবে অনুদৈর্ঘ্য দুটি সূত্রে বিভক্ত হয়। দেখো সেন্ট্রোমের ভিত্তিতে এই টার্মগুলো মাথায় রাখবা। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে কোথায়? ঘটতে থাকে, ঘটে নাই কিন্তু বলে নাই। কোথায়? সেটা হচ্ছে তোমার প্রোফেজে। গট ইট? ওকে। প্রোমেটাফেজ বা প্রাক-মধ্য পর্যায়। সো এটি স্বল্পস্থায়ী পর্যায়। যদি বলে মাইটোসিস কোষ বিভাজনের স্বল্পস্থায়ী পর্যায় কোনটা? সেটা হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে তোমার প্রোমেটাফেজ। আর সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়
প্রোফেজ মাথায় রাখবা, ওকে? আর কিছু মাথা রাখো বা না রাখো, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। প্রোফেজের একেবারে শেষ দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুমেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। একেবারে শেষের দিকে কি হয়? উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দ্বিমেরু স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আচ্ছা, বলতো যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি, এটা আমরা আগেও পড়ছিলাম কি মাইক্রোটিবুলস কাজ করে। মাইক্রোটিবুলসটা কোথা থেকে হয়? জিটু দশায়। এই পর্যায়ে প্রথম দিকে কি হয়? স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্ত হতে থাকে। আর সেটা কি ছিল? শেষের দিকে, তাই না? এই পর্যায়ে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, এটা মাথায় রাখবা। আর যদি বলে তোমার নিউক্লিয়ার এনভেলাপ নিউক্লিয়ার এনভেলাপ এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে ঘটে যদি বলে, তখন সেটা কি হবে? প্রোমেটাফেজ। স্পিনোযন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েডর বা বিষুবীয় অঞ্চল বলে। যে স্পিনোযন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পেন্ডল ফাইবার বলা হয়। তো এখানে ক্রোমোজোমীয় নৃত্য হয়। তো ক্রোমোজোমীয় নৃত্য হয় কোথায় যদি বলা, তাহলে সেটা কি হবে? প্রোমেটাফেজ। তারপর হচ্ছে তোমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলা হয়? ট্র্যাকশন ফাইবার। এটা আমরা একটু মনে রাখবা। ট্র্যাকশন ফাইবার কাকে বলা হয়? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তু। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তু মানে আমরা একটু কি বললাম, তো স্পিন্ডল ফাইবার যেগুলো আছে, এগুলো তো একদম তোমার মেরু থেকে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে, তাই না? এখন ওই স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার যাই বলো, ওইটার মধ্যে মানে কিছু কিছু তন্তু আছে, ওগুলো তোমার সেন্ট্রোমিয়ার অবস্থান করে। তখন এদেরকে কি বলা হয়? ট্র্যাকশন ফাইবার। গট ইট? তারপর হচ্ছে প্রাণীকোষে স্পিন্ডল তন্ত্র সৃষ্টি ছাড়াও পরিবিভক্ত সেন্ট্রিওল দুমেরুতে অবস্থান করে এবং দুমেরু হতে স্টার তন্তু বিচ্ছুরিত হয়। একটা টার্ম এখানে মনে রাখবা, উদ্ভিদে কি হয়? স্টার তন্তু বিচ্ছুরিত হয় না, হয় কোথায়? প্রাণীকোষে। আমি এই যে লাইনগুলো অন্ততপক্ষে এই যে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এগুলো যখন পড়বো, তখন তুমি জাস্ট তোমার মেন বইটা সামনে রাখবা, বাট আমার সাথে সাথে দাগানোর চেষ্টা করবা না। মেন বই চিত্রগুলো জাস্ট সামনে রাখবা, আর আমি এখানে যে কথাগুলো বলছি এগুলো জাস্ট একটু দেখার চেষ্টা করবা এবং চিত্রের সাথে মেলানোর চেষ্টা করবা। তখন একটু রিলেট করতে পারবা যে কোনটা আসলে কোথায় অবস্থান করছে। তারপর কি আছে? মাইটোটিক সেন্টার। মাইটোটিক সেন্টার কি? সেটা হচ্ছে যে কোষের এই অঞ্চল মাইটোসিসের জন্য মাইক্রোটিবুলস ব্যবস্থা করে প্রাণীকোষের সেন্ট্রোজোম মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে। যদি বলে নিচে কোনটি মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে? সেন্ট্রোজোম। এই চিত্রগুলো জাস্ট একটু দেখবা, আশা করি তুমি নিজেই পারবা। হ্যাঁ, সো আমি এটা নিয়ে কথা বলছি না। এবং তুমি যদি, আমি যা বলছি যে আমি বলার পাশাপাশি তুমি সাথে সাথে চিত্রটা সামনে রাখবা এবং একটু মেলানোর চেষ্টা করবা। তারপর দেখে আছে মেটাফেজ, যাকে বলা হয় মধ্য পর্যায়। মেটাফেজ বা মধ্য পর্যায়, এখানে কি হয়? এই পর্যায়ের প্রথমে সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। আচ্ছা, না আগাই, আমরা জাস্ট হাইলাইটগুলো পড়ি। যে কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। যে মেটাকাইনেসিস হয় কোথায়? মেটাফেজে। আর মেটাকাইনেসিস মানে কি? কোষ বিভাজন মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? মেটাকাইনেসিস। এটা আমি আর আর হাইলাইট করছি না, কারণ এটা এমনিতে বোল্ড লাইন দেওয়া আছে। আর তোমরা তো জানোই, বোটানি বলো, জুলজি বলো, যে কোনো বইয়ের ক্ষেত্রে টেক্সট বইয়ের বোল্ড লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগে বোল্ড লাইন প্রায়োরিটি, তারপর হচ্ছে গিয়ে অন্য কিছু। তারপর কি আছে? এই পর্যায়ে ক্রোমোটিডগুলো সবচেয়ে বেশি মোটা ও খাটো ও স্পষ্ট দেখায়। ক্রোমোজোম খাটো মোটা হওয়াকে কন্ডেনসেশন বলে। আমার এভাবে কোয়েশন আসতে পারে যে নিচে কোন পর্যায়ে কন্ডেনসেশন হয়? কন্ডেনসেশন হয় কোথায়? মেটাফেজ। অতিমাত্রায় কয়েলিং হয় কোথায়? অতিমাত্রায় কয়েলিং, সেটা হচ্ছে তোমার মেটাফেজ। তারপর কি আছে? নিউক্লিয়ার এনভেলাপ ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে। আচ্ছা, যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপ বিলুপ্ত হতে শুরু করে কখন? প্রোফেজ। বিলুপ্ত হয় কখন? প্রোমেটাফেজ। আর মেটাফেজে কি হয়? দেখো, বিলুপ্ত হওয়া শুরু করছে একবার, তারপর বিলুপ্ত হয়ে গেছে একবার। এখন হচ্ছে কি তোমার আসলে কি থাকে? বিলুপ্ত থাকে, বুঝতে পারছো? এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবা। বিলুপ্ত থাকে বললে সেটা হচ্ছে তোমার কি? মেটাফেজ। মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে কি হয়? প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। আচ্ছা, এখন বলো তো
আগে আমরা পড়ছিলাম না? আগে এটা দেখি কি বলা হয়েছে এখানে। সেন্ট্রিমিয়ার কি হয়? সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটো অপত্য সেন্ট্রিমিয়ারের সৃষ্টি। এটা কখন হয়? মেটাফেজ পর্যায়ে। আর আমরা আগে কি পড়ছিলাম? যে সেন্ট্রিমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়। এই যে দেখো প্রোফেজি, সেন্ট্রিমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয় কখন? প্রোফেজে। আচ্ছা, অ্যানাফেজ বা গতি পর্যায়। অ্যানাফেজের এক নাম কি? গতি পর্যায়। এই যে এই টার্মগুলো মনে রাখবা। অ্যানাফেজ মানে গতি পর্যায়। সো এই পর্যায়ে অপত্য ক্রোমোজোম সমূহ বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে। তাহলে ক্রোমোজোম সমূহ কি হয়? বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী। কখন? অ্যানাফেজ। সেন্ট্রোমিয়ারই অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী। স্বাভাবিকভাবে চিত্রটা জাস্ট মাথা রাখবা। অগ্রগামী জাস্ট ওইটা মাথা রাখবা। বাহুদ্বয় অনুগামী। সেন্ট্রোমিয়ার যেহেতু অগ্রগামী, তাহলে বাহুদ্বয় অবশ্যই অনুগামী হবে। ফলে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোর ইংরেজি বর্ণ, এই যে এটা তো বলার বাইরেই, কতটা ইম্পর্টেন্ট তুমি নিশ্চয়ই জানো। ভিএল যাই, তার এভাবে বলবা: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। একদম টোটাল তোমাকে এটা বলার সাথে সাথে পারতে হবে। সো ভিএল যাই কি? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ওকে। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালেই অ্যানাফেজ তথা গতি পর্যায়ের সমাপ্তি ঘটে। টেলোফেজ বা অন্তঃপর্যায়। প্রবেশ পর্যায় ছিল জল বিয়োজন, আর এখানে কি আছে? জলযোজন। এই দুটো মাথার মধ্যে রাখবা। ওকে। এখানে কি হয়? ক্রোমোজোমগুলো ক্রমশ সরু ও লম্বা হতে থাকে এবং স্পষ্ট হতে থাকে। খাটো মোটা কখন হয়? প্রোফেজ পর্যায়ে, তাই না? দুই মেরুতে ক্রোমোজোমগুলো চারদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং সেট ক্রোমোজোমের গৌণকুঞ্চনা নিউক্লিওলাসের পুনর্বিভাব ঘটে। আচ্ছা, তাহলে নিউক্লিওলাসের পুনর্বিভাব ঘটে কখন বলো তো? সেটা হচ্ছে টেলোফেজ পর্যায়ে। সেট ক্রোমোজোমের কুঞ্চন দুই ধরনের, একটা হচ্ছে তোমার গৌণকুঞ্চন আর একটা হচ্ছে তোমার গৌণকুঞ্চন। একটা হচ্ছে তোমার মুখ্য কুঞ্চন, একটা হচ্ছে গৌণকুঞ্চন। মূলত গৌণকুঞ্চনে কি হয়? নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। আমরা যখন ক্রোমোজোমে যাব তখন একটু ডিটেলসে জানবো। এখন জাস্ট এতটুকু জানা ছিল, এতটুকু জানলাম। প্রথমত হচ্ছে কি, তোমার ক্রোমোজোমটা এভাবে থাকে, তাই না? সেন্টিমিটার মাঝামাঝি যদি বিভক্ত হয়, বলছে না এনাফেজ পর্যায়ে কি হয়? এই মাঝামাঝি বিভক্ত হয়ে, সেন্টিমিটার মাঝামাঝি বিভক্ত হয়ে যায় এবং দুটি অপত্য কমিউনিটি তৈরি হয়। দুটি অপত্য কমিউনিটি তৈরি হয়েছে, তাই না? ক্রোমোজোমের মধ্যবর্তী স্থানে অবস্থান, এটা কখন হয়? মেটাফেজ পর্যায়ে। পড়ার দরকার নাই, কারণ এগুলো আমি এখানে দেখাইতাম না। কিন্তু আমি জানি তোমার ভিতরে একটা কি কাজ করবে, যে এখানে এত সুন্দর করে কয়েকটা কি দেওয়া আছে, অনেক সুন্দরভাবে তো কোয়েশন বানানো যায়, এই জন্য দিয়ে দিলাম। ওকে। সাইটোকিনেস মানে হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। যে নিউক্লিয়াসের বাইরে যে অংশগুলো আছে, এগুলোকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। যদি আমরা একদম সংক্ষেপে বলতে চাই আর কি, এটা হচ্ছে কি তোমার কোষপ্রাচীর, তাই না? আর এটা তোমার কোষঝিল্লি যদি বলি আমরা, তখন এটাকে ডিভাইড হয়ে দুইটা অপত্য কোষ তৈরি করতে হবে না? তখন এই যে ডিভিশন হচ্ছে, এটা কি তোমার নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে? না তো, এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। তখন এই যে সাইটোপ্লাজম হতে হলে তোমার কোষপ্লেট ও কোষপ্রাচীর সৃষ্টি হতে হয়। আর এই কোষপ্লেট তৈরি করতে কাজ করে কে জানো? গোলগি বডি। এটা একটু মাথায় রাখতে পারো। এখানে আমি এগুলো দাগাইতেছি না এখানে, তাহলে একটু বললাম কারণ আমরা যখন যে কোষের গঠন যখন পড়বো, গোলগি বডির মধ্যে আমরা এই কাজটা পাবো। তো কোষপ্লেট ও কোষ সৃষ্টির মাধ্যমে কি, কোষপ্রাচীর সৃষ্টির মাধ্যমে কি হয়? অপত্য কোষের সৃষ্টি হয়। এতটুকু মাথায় রাখতে পারো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্রেগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিত হয়ে কোষপ্রাচীর তৈরি করে। এন্ডোপ্লাজমিক থেকে কি আসে কি? ফ্রেগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিত হয়ে তৈরি করে কি? কোষপ্যাট। প্রোটিন একটিন এবং মায়োসিন কোষঝিল্লির খাস সৃষ্টিতে সহায়তা করে। একটিন এবং মায়োসিন এটা এটা মূলত মাংসপেশির একটা প্রোটিন বলতে পারো। ওকে। সাইটোকাইনেসিস না হলে এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়। একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজন যদি চলতে থাকে এবং কোনো সাইটোকাইনেসিস যদি না হয়, মানে সাইটোপ্লাজম যদি বিভাজন না হয়, তখন কি হবে? একক কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়, একে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। বুঝতে পারছো? সো অনেক সময় এটা আসতে পারে যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন কি। সো আমি বলবো এটাও নটস ইম্পর্টেন্ট তোমার জন্য, কারণ এটা তুমি পারবা। এই ধরনের উদ্ভিদ কোষকে সিনোসাইটিক বা প্রাণী কোষকে প্লাজমোডিয়াম বলা হয়। ক্যারিওকাইনেস সেরিওকাইনেসের মধ্যে পার্থক্যটা একটু জাস্ট দেখে নিবা। ক্যারিওকাইনেস মানে হচ্ছে তোমার নিউক্লিয়াস বিভাজন, সেরিওকাইনেস মানে হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন। এগুলো একটু দেখে নিবা। ওকে। এই চারটা খুবই একটু ইম্পর্টেন্ট আছে। একটু বলবো যে যেটা সবগুলো চার্টই, এটা এটা এগুলো ইম্পর্টেন্ট। মাইটোসিসের গুরুত্ব, তাৎপর্য বা প্রয়োজনীয়তা, এটা যদি একটু দেখি। 3 মার্কের বা 4 মার্কের কোয়েশন আসতে পারে এখান থেকে। দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি। তারপর হচ্ছে কি নির্দিষ্ট আকার আয়তন, এটা এটা পারবা। তো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। তারপর যে ক্রোমোজোমের সংখ্যার সমতা। দেখো
ক্রোমোজোমের সংখ্যা সমতা এটা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখা একটা কথা, আর একটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। এটা পরে বলবো, কত স্যার পূরণ এটা তুমি জানো অলরেডি। তারপর তোমার ক্রমাগত ক্ষয়পূরণ, ক্রমাগত ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, হ্যাঁ। তারপর কি আছে, গুণগত বৈশিষ্ট্য, স্থিতিশীলতা রক্ষা, অনিয়মিত মাইটোসিসের কুফল এটা আছে। তো আমরা একটু দেখি দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। এখানে কি আছে, যে বহুকোষী জীবে জাইগোট নামক একটিমাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহ গঠিত হয় এবং এর দৈহিক বৃদ্ধি ঘটে। বংশবৃদ্ধি কতক একই শিশুকেন্দ্রিক, যেগুলো ইউক্যারিওটিক জীবে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। কি আছে যে বলতে পারে যে নিচের কোনটিতে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে, সেটা হচ্ছে ক্ল্যামিডোমোনাস। এর একটা এক্সেপশন, সো আমি বলবো যেটা একটু মাথায় রেখো, হ্যাঁ। সাধারণত আমরা কি দেখছিলাম আগে, এককোষী সুগন্ধিক জীবে কি হয়, অ্যামাটিসিস হয় না, অ্যামাটিসিস হয়। কিন্তু একটা ব্যতিক্রম আছে, ক্ল্যামিডোমোনাস। এখানে কি হয়, মাইটোসিস কোষ বিভাজন হয়। জননাঙ্গ সৃষ্টি ও জননকোষের সংখ্যা বৃদ্ধি। দেখো, মাইটোসিস বিভাজনের ফলেই বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয় এবং এর ফলে বংশবৃদ্ধির ক্রমধারা বজায় রাখতে পারে। জননকোষের সংখ্যা বৃদ্ধি করতে হলে এ প্রক্রিয়া আবশ্যক। জননাঙ্গ সৃষ্টি বললে হচ্ছে গিয়ে মাইটোসিস, আর জনন কোষ সৃষ্টি মিওসিস। সেটা আমরা সামনে বলবো, যখন আমরা মিওসিস পড়বো তখন। তারপর নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা। এই বিভাজন প্রক্রিয়ার ফলে কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন ইত্যাদি গুণাগুণ বজায় থাকে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ অঙ্গাণু ও রাসায়নিক উপাদানের সাহায্যে নিউক্লিয়াস কোষের বিভাগকে নিয়ন্ত্রণ করে। মাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার পরিমাণগত ও নিয়ন্ত্রণগত ভারসাম্য রক্ষিত হয়। এখানে বেশি একটা এক্সপ্লেনেশনের দরকার নাই, জাস্ট এক্সামের মধ্যে এই বোল্ড পয়েন্টটা জাস্ট দিয়ে দিবা, আর কিছু এখানে লেখা দরকার নেই। ক্রোমোজোমের সংখ্যা সমতা। মাইটোসিস কোষ বিভাজনের কারণে সব দেহ কোষে সমান সংখ্যক ও সমগুণ সম্পন্ন ক্রোমোজোম থাকে। হ্যাঁ, এটা আমরা আগেই পড়ছি। কতস্থান পূরণ, আর কি হবে এখানে, তো কতস্থান পূরণ হবে। বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো কতস্থান মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে পূরণ হয়। ক্রমাগত ক্ষয়পূরণ। জীবকোষের কিছু কিছু কোষ আছে তাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এদের পূরণ ঘটে। পুনরুৎপাদন। কিছু কিছু অতিপ্রয়োজনীয় কোষের জীবনকাল অতি সীমিত। মানুষের লোহিত রক্তকোষ, কর্নিয়ার বাইরের কোষ, এগুলো ক্রমাগত ক্ষয়পূরণ হয়। মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই কোষগুলোর পুনরুৎপাদন ঘটে। এটা খুবই খুবই সিগনিফিক্যান্ট একটা টপিক। লোহিত রক্তকোষ, আমরা আগে বলছিলাম না, লোহিত রক্তকণিকা এগুলো কি হয় না, এগুলো বিভাজন ঘটে না। কিন্তু যদি বলে পুনরুৎপাদন, যদি বলে যে লোহিত রক্তকণিকা কোষ, কর্নিয়ার বাইরের কোষ পুনরুৎপাদন হয় কোন প্রক্রিয়ায়, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। দেখো, সেটা অলরেডি অনেকবার আসছে, যদি এখানে শুধু ডেট 21 আসছে দেয়া আছে, বাট এটা অনেক জায়গাতে আসছে, এসএসসি বলো, এইচএসসি বলো বা এডমিশন বলো। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। এই প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। অনিয়মিত মাইটোসিসের ফলে টিউমার ক্যান্সার সৃষ্টি হয়। অনিয়মিত মিউসিস না, ওকে। দেখো, অনিয়মিত মাইটোসিস যদি আমরা একটু এখন পড়ি, কোনো কারণে এ নিয়ন্ত্রণ অকার্যকর হলে অনিয়মিত মাইটোসিস ঘটে থাকে, ফলে টিউমার ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার হলো ক্র্যাব অর্থাৎ কাঁকড়া। ক্যান্সার কোষ আশেপাশে চলে গেলে কাঁকড়ার সাঁড়াশি পায়ের মতো দেখায়। ক্যান্সার কোষে সাইক্লিন সিডিকের নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। আচ্ছা, P53 নামক প্রোটিন সাধারণত কোষকে বিভাজন হতে বিরত রাখার ভূমিকা রাখে। এটা ইম্পর্টেন্ট। P53 এর কাজ কি? এগুলো হচ্ছে কোষকে বিভাজন হতে বিরত রাখে, কোষকে বিভাজন হতে বিরত রাখায় ভূমিকা রাখে, বিরত রাখে, এই যে এতটুকু যে হাইলাইট করো। আর এই যে ক্যান্সার, হচ্ছে মূলত ক্র্যাব অর্থাৎ কাঁকড়া। এটা একটু জাস্ট দেখে রাখতে পারো। যেমন অনেক সময় আসে যে ভাইরাস মানে কি, ভাইরাস মানে হচ্ছে বিষ, ভাইরাস হচ্ছে বিষ থেকে আসছে, হ্যাঁ। তেমনি এটা, এই যে ক্যান্সার, হচ্ছে ক্র্যাব অর্থাৎ কাঁকড়া থেকে আসছে। এটি এটি ডিফেক্টিভ হলে মানুষের প্রায় অর্ধেক সংখ্যক কোষই ডিফেক্টিভ P53 আছে। অর্থাৎ P53 ডিফেক্টিভ হলে তখন কি হয়, কোষ শক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়। মানুষের অধিক হারে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভবত এটি একটি কারণ। কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে। ক্যান্সার কোষ তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে নেয়, অথবা বিভাজনের জন্য এদের কোনো গ্রোথ ফ্যাক্টর লাগে না। কোষ চক্র নিয়ন্ত্রণকারী দু ধরনের প্রোটিন হচ্ছে
প্রোটিন কাইনেজ ও সাইক্লিন। কোষ শর্করা নির্ধারণকারী দু ধরনের কি আছে প্রোটিন আছে, সেটা হচ্ছে তোমার প্রোটিন কাইনেজ ও সাইক্লিন। কোষ শর্করা বিনষ্টকারী জিন হলো অনকোজিন। যে টিউমার সৃষ্টি হওয়াকে কি বলা হয়? অনকোজেনেসিস। আর কোষ শর্করা বিনষ্টকারী জিন অনকোজিন। জিনকে কি বলা হয়? অনকোজিন। অনেক কিছু নামের সাথে তুমি এসিস পাবা, নিসিস পাবা, হ্যাঁ। এর মাধ্যমে কি বোঝায়? একটা প্রক্রিয়া বোঝায়, ওকে। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তা হলো মিউটেজিন। ক্যান্সার সৃষ্টিতে কি করে? উৎসাহিত করে, তাদেরকে বলা হয় কি? মিউটেজিন। মিউটোজেনিক পদার্থ কি? কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারক। এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, বলো তো, আবার একটা রিপিট করি আমরা, হ্যাঁ। তো এসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে, সেগুলো কি? মিউটোজেন। আর মিউটোজেন হচ্ছে কি? এমন ধরনের কিছু রাসায়নিক পদার্থ যেগুলো কি করে? ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে। এবং এই রাসায়নিক পদার্থগুলোকে, মানে এই মিউটোজেনিক পদার্থগুলোকে কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারক বলা হয়। এটা আসলে কয়েকবার জাস্ট একটু রিডিং দেবে, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ পারা যাবে। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া হলো মেটাস্টেসিস। এই টার্মটা অনেক ইম্পর্ট্যান্ট। স্বাভাবিকভাবে একটা টিউমার যখন কোন একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে, তখন সেটাকে আমরা তো টিউমার বলি, তাই না? কিন্তু এই টিউমারটা যদি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে দেহের বিভিন্ন অংশে, তখন এই টিউমারকেই মূলত আমরা ক্যান্সার বলি। আশা করি বুঝতে পারছো। আবার রিপিট করি, সাধারণত টিউমার যখন দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে যাওয়া টিউমারকে আমরা ক্যান্সার বলি। আর এই ছড়িয়ে পড়াটাকে কি বলা হয়? মেটাস্টেসিস। তো বিভিন্ন প্রকার পেপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে। এই ভাইরাসের B6 এবং B7 জিন দুটি ক্যান্সার তৈরি করে। পেপিলোমা ভাইরাস বিভিন্ন প্রকার কি হয়? বিভিন্ন প্রকার পেপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে। আর এই ক্যান্সারটা কোথা তৈরি হয়? সেটা হচ্ছে মাতৃদেহের জরায়ুর মুখে। জাস্ট একটু রিলেট করে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে। B6 এবং B7 জিন, এই দুটি মূলত কি করে? জরায়ুর মুখে ক্যান্সার তৈরি করে, ক্যান্সার সৃষ্টি করে। জাস্ট এটা দুটো জিনিস মনে রাখবা। নেক্রোসিস মানে কি? নেক্রোসিস হচ্ছে পুষ্টির অভাব হলে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দেখো তুমি এমনভাবে পড়তেছো, এতবার পড়া হবে এটা, এখন যদি একটু কঠিন মনে হতে পারে। আর এই যে টপিকগুলো পড়ছে না, এটা অনেকের হয়তো এখন মাথার উপরে দিয়ে গেছে। আমি বলবো যে একটু এখন জাস্ট একটু এগুলো হাইলাইট করো এবং ভিডিওটা পজ করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। যতটুকু পড়ানো হয়েছে এতটুকু একটু জাস্ট রিকেপ দেবা, এবং সেই রিকেপটা হবে খুবই ফাস্ট। একদম যে লাইন বাই লাইন পড়তে হবে এমন না। লাইন বাই লাইন যা পড়ার, এখন জাস্ট হচ্ছে পজ করে লাইন বাই লাইন পড়বা সাথে সাথেই। আর একদম ভিডিও শেষে জাস্ট একটু রিকেপ দেবা, খুব স্মুথলি এবং খুবই ফাস্টলি দিবা, ওকে। যত বেশি রিভাইজ দিবা তত বেশি মাথা থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো পুষ্টির অভাব হলে কি হয়? অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে, এই দুটো টার্ম যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলি? নেক্রোসিস। মানে পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষ মারা যায়, এবং এটা কি মূলত নেক্রোসিস বলে। আর হেপাটাইটিস কি? কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। মানে এখানে কোনো পুষ্টির অভাব নেই, কোষটা একটা জেনেটিক্যালি ওয়েতে মারা যায়, সেটাকে মূলত হেপাটাইটিস বলে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন দেখো যে ভ্রূণাবস্থায় আমাদের 5টা আঙ্গুল, মানে একটার সাথে আরেকটা একটা পর্দাদের একটা সংযুক্ত থাকে। পরে কি হয়? মাঝখানে 300 ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত হয়ে 5টি আঙ্গুল পৃথক হয়ে যায়। এবং সেটাও কি একটা, এই যে কোষগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে, এই যে একটা পর্দা ছিল একটা আঙ্গুলের সাথে একটা, জাস্ট একটু ওই যে হাঁসের যে কি আছে না, আঙ্গুল আছে না, এরকম আর কি। সো এই যে মাঝের যে পর্দাটা যে ধ্বংস হয়ে যায়, এই টিস্যুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এটা একটা জেনেটিক্যাল প্রক্রিয়া। সো এই জন্য এটাকে বলা হয় কি? অ্যাপোপ্টোসিস। আচ্ছা, তারপর কি আছে? অধিকাংশ রক্তকোষ এ অন্ত্রের এপিথেলিয়ামের লাইনিং এর কোষ। So, আমাদের দেহে প্রতিদিন যে লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয় তার অধিকাংশই কি? রক্তকোষ ও অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং এর কোষ। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, রক্তকোষ নিচের কোন প্রক্রিয়া ধ্বংস হয়? সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং কোষ যদি বলে, সেটা কি হবে? অ্যাপোপ্টোসিস। এই ম্যানোটিক ইন্ডেক্সটা আমরা কিভাবে বের করি? সেটা হচ্ছে তোমার কি? দ্রুত বর্ধনশীল টিউমার সম্পর্কে ধারণা দেয় নিচের কোনটি? সেটা হচ্ছে কি? ম্যানোটিক ইন্ডেক্স।
মানে দ্রুত বর্ধনশীল টিউমার কিনা এটা আমরা জানতে পারি মেটাডিক ইন্ডেক্সের মাধ্যমে। ওকে, তারপর একটা ছাড়তে আছে, এটা জাস্ট এতক্ষণ যা পড়ছিলাম আমরা এমাইটোসোমাইটোসিস, এটার মধ্যে পার্থক্য দেওয়া আছে, জাস্ট একটু দেখে নেবা। ওকে, আজকে এতটুকু ছিল। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ম্যাসেজ সম্পর্কে জানবো এবং একদম শেষ পর্যন্ত কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।